শ্রাবণ মাসের অমাবস্যা তো তারাপীঠ মহাশ্মশানে আমি থাকবো। এই যে বলি আমি যে সব তন্ত্র বারবার, মায়ানতন্ত্র একবার, প্রত্যেক গ্রহের প্রতিকার আচার্য পলাশের মেটাল ট্যাবলেটের জুড়ি মেলা ভাব। মেটাল ট্যাবলেট কি এই জিনিস, যা ধারণ করার সঙ্গে সঙ্গেই পূর্ণ মাত্রায় কাজ করে। আর ধারণ ছাড়া প্রতিকার, এই ধারণ ছাড়া প্রতিকার তারাপীঠ শ্মশানে, মহাশ্মশানে আমার যে মহাযজ্ঞ হয় সেখানে ধারণ ছাড়া প্রতিকারটা হয়। এই ধারণ ছাড়া প্রতিকার সেই ব্যক্তি শুধু নাম আর ছবি লাগবে। অনেকে এসে বলেন যে আমার সন্তানকে কিছু পড়ানো যাবে না, বা আমার স্বামীকে কিছু পড়ানো যাবে না, সেক্ষেত্রে কি করা উচিত? এই ধারণ ছাড়া প্রতিকারই করতে হবে। একটা কিছু দিলাম হাতে, সেটা নিয়ে গিয়ে বাড়িতে রেখে দেবেন, এইসব ভুজুং ভাজাং ধারণ ছাড়া প্রতিকার হয় না। ধারণ ছাড়া প্রতিকার করতে গেলে সেই ব্যক্তির নাম করে কোনো পীঠস্থান বা পুণ্যস্থানের যজ্ঞাদি ক্রিয়াতেই ধারণ ছাড়া প্রতিকারের সলিউশন হয়, অর্থাৎ সমাধান। কেন? তার কারণ যে অদৃশ্য শক্তিকে আহ্বান করা হয়, যাকে চোখে দেখা যায় না, সেই আত্মরাজ আত্মরানীগণদের আহ্বান করা হয় যজ্ঞেতে। যারা ঈশ্বরের দূত, তারাই মাঝখানের মিডল ম্যান, অর্থাৎ লিগ ম্যান, যে তারা মায়ের কাছে এই ব্যক্তির সমস্যাটা পৌঁছে দেবে। তাদেরকেই আহ্বান করা হয় যজ্ঞে, এবং সেই ব্যক্তির যা সমস্যা আছে সেই সমস্যা নিয়ে কাজ করে দিলে তার কিছু পরাধানের দরকার নেই, কিন্তু সমস্যা মুক্ত সে হবে। এই ক্রিয়া জানতে হবে। তন্ত্রের টেকনোলজি আছে, সব জিনিসের একটা নিজস্ব টেকনোলজি আছে। যেমন টিভি টেলিকাস্টের একটা নিজস্ব টেকনোলজি আছে, মোবাইল যেরকম আমরা দেখি তাদের একটা নিজস্ব টেলিকাস্ট টেকনোলজি আছে, সেরকম তন্ত্রেরও একটা নিজস্ব টেকনোলজি আছে। সেই টেকনোলজি জানলেই তন্ত্রে হবে। যজ্ঞতে কিছু জিনিস দিয়ে, কাঠ দিয়ে অগ্নি স্থাপন করে তাতে ধুনো আর হোমার দিয়ে হোম করলাম, মন্ত্র উচ্চারণ করে। এগুলো হলো বৈদিক হোম, অর্থাৎ মন্ত্রের প্রকার ভেদে ক্রিয়া হওয়া। কিন্তু সেখানে যদি অদৃশ্য শক্তি, যারা হাই ট্রান্সফার এনার্জি, তাদের যদি আহ্বান না হয় বা আহ্বান না করা যায়, তাদের আগমন না ঘটে, তবে গিয়ে কার্যসিদ্ধি হবে না। যজ্ঞ হবে, কার্যসিদ্ধি হবে না। তাদেরকে টানার জন্য এই সাকল্যগুলো তৈরি হয়। এক একটা আত্মরাজ আত্মরানীগণ এক এক রকম সাকল্যে সন্তুষ্ট হয়। যেমন বশীকরণ করতে গেলে মদন কামদেবকে আহ্বান করতে হয়, অর্থাৎ যে আত্মরাজ আত্মরানীগণ কাম বাসনাযুক্ত তাকে আহ্বান করতে হবে। তার মন্ত্র একরকম থাকে। অবশ্যই তার সাকল্য যখন আগুনে পোড়ানো হয় তখন তার গন্ধে গন্ধে সে এখানে পৌঁছে যায়। কোন সময় শত্রুকে দমন করতে হবে, তাহলে এমন কোন অদৃশ্য আত্মা যে আমার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, তারা গুন্ডা মস্তানদের শায়েস্তা করে দেয়। সেই রকম অদৃশ্য শক্তি আত্মাকে আহ্বান করতে হয়। এবং সেখানেও সাকল্য আরেক রকম থাকে, যে সাকল্য হোমে প্রয়োগ করার সঙ্গে সঙ্গে সে গন্ধে সে আহ্বান হবে। একেই বলা হয় তন্ত্রের টেকনোলজি। এতে দ্রব্য গুণ যে মিশিয়ে যে সাকল্য তৈরি হয়, তার গুণ থাকে 8 আনা, অর্থাৎ হাত যশ। এই হাত যশ থাকবে 8 আনা। আর বাক সিদ্ধতা, অর্থাৎ যে মন্ত্র উচ্চারণ করে ক্রিয়াটা করা হচ্ছে, তার ফল থাকবে 8 আনা। এই 8 আনা 8 আনা মিলে 16 আনা মিল হয়, তবে পূর্ণ কাজ পায় লোকেরা, এবং এক চান্সে কাজ পায়। অবশ্যই মেটাল ট্যাবলেট পরিধানের সঙ্গে সঙ্গে যে কোনো বাধা থেকে মুক্তি ঘটবেই ঘটবে। জয় মাতা। জয় মাতা। বাবা, আমি খড়গপুর থেকে বলছি। খড়গপুর থেকে? কি নাম মা? আমার ছেলের সম্বন্ধে জানতে চাইছি। আপনার নামটা শুনি আগে। ছেলের নাম হচ্ছে ময়ূর বোস ঠাকুর। আর আপনার নাম? আমার নাম হচ্ছে আনন্দময়ী বোস ঠাকুর।
আচ্ছা, ছেলের জন্ম তারিখ বলুন ময়ূকের। 14/10/91। 14/10/1991। ঠিক আছে, টাইমটা, জন্ম সময়? জন্মটা সন্ধ্যে 7টা। জন্মস্থান কি খড়গপুর? হ্যাঁ হ্যাঁ বাবা, খড়গপুর। আমার অনুষ্ঠান দেখেন না আজকে প্রথম দিন দেখছেন? হ্যাঁ হ্যাঁ দেখছি, আমি ফলো করি। আমি তো একটু আগে আপনার এটা জিজ্ঞেস করে আপনি মেছেদায় কবে বসছেন বললো 27 তারিখে। হ্যাঁ 27 তারিখ, তো শনিবার দিন মেছেদা চেম্বার আছে, আসছে শনিবার। অমাবস্যা প্রতি 26 তারিখে নাম লেখাতে বললো। প্রতি মাসের যে অমাবস্যার ডেট থাকে সেই অমাবস্যার ডেটের ঠিক আগের শনিবারটা মেছেদায় বসে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এইখানে যেটা দেখতে পাচ্ছি ওর সোমবার জন্মবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোমবার জন্মবার। যেটা দেখছি আমি বৃষ লগ্ন এবং ধনু রাশি পূর্বসারা নক্ষত্রে জন্ম, তাই তো মা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, প্রশ্ন করো, প্রশ্ন কি নিয়ে? আমার ছেলের চাকরির জন্য বাবা কি জিজ্ঞেস করছি। ছেলে চাকরির জন্য? ছেলে কি বর্তমানে কিছু করছে? ও ছিল বাবা, ওকে হঠাৎ বসিয়ে দিয়েছে। বসিয়ে দিয়েছে? কিসে কাজ করছিল ছেলে? ও তো জিওতে কাজ করছে, যে রিলায়েন্স। হ্যাঁ, রিলায়েন্স? হ্যাঁ হ্যাঁ। রিলায়েন্স কি স্টোরে? না না, টাওয়ার ডিপার্টমেন্টে। টাওয়ার ডিপার্টমেন্টে কাজ করতো। আচ্ছা আচ্ছা, বসিয়ে দিয়েছে রিসেন্ট বলছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেটা দেখতে পাচ্ছি চন্দ্রের মহাদশা, শুক্রের অন্তর্দশা 2024 সালে ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়েছে এবং এটা 2025 সালে অক্টোবর অবধি থাকবে। বৃষ লগ্ন এবং ধনু রাশি সাপেক্ষে শুক্র গ্রহটির অবস্থান খুবই ভালো, লগ্নপতি এবং ষষ্ঠপতি। অন্য সময় দেখা যদি বিচার করা যায় তার রাশিস্থ অনুযায়ী হচ্ছে ষষ্ঠপতি এবং একাদশপতি। সুতরাং ধনু রাশি এবং বৃষ লগ্ন সাপেক্ষে শুক্রের দশাটা খুব একটা খারাপ যায় না। তাহলে সেখানে শুক্রের অন্তর্দশা এবং চন্দ্রের মহাদশা। বৃষ লগ্ন সাপেক্ষে চন্দ্র হয়ে গেল তৃতীয়পতি এবং ধনু রাশি সাপেক্ষে চন্দ্র হয়ে গেল অষ্টমপতি। যদিও লগ্ন এবং রাশি উভয় ইনভেনশন গ্রুপ আর ডিস্ট্রাকটিভ গ্রুপের হওয়ার জন্য চন্দ্রের ফল খুব একটা যে ভালো পাবে সেই মহাদশাতে তা কিন্তু নয়। বর্তমান রাশি যদি বিচার করা যায় ছেলের, তো সেই লগ্ন সাপেক্ষে রাশি অবস্থান করছে অষ্টম ভাবে রাহু যুক্ত অবস্থায়, ফলে একটা গ্রহণ দোষ হয়ে গেল। ছেলের মতি ঠিক থাকে না, ডিসিশন নিতে পারে না, খুব চঞ্চল মনের, তাই তো? হ্যাঁ বাবা হ্যাঁ। দ্বিতীয়ত বৃহস্পতি শুক্র একই স্থানে অবস্থান করে লগ্ন সাপেক্ষে চতুর্থ ভাবে মা বাবার সাথে একটু ঝগড়াঝাটিও লাগে, লাগে না? হ্যাঁ হ্যাঁ হয়। আর নিজেকে সব জানতা মনে করে পণ্ডিত, তাই তো? তাই মনে করে কি ছেলে? হ্যাঁ কি না বলবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নিজেকে সব বসে যাওয়ার পরে মাথা ঠিক নেই। অ্যাকচুয়ালি ছেলেটা খাটতে পারে মা, কিন্তু এখন আর সেরকম পরিশ্রম করতে পারছে না। ওর কোনো অ্যাক্সিডেন্ট মাঝখানে ঘটেছিল? 2023 সালে কোনো ফাড়া ছিল, সে ফাড়াটা ঘটেনি? 2023 সাল থেকে একটা ফাড়া ছিল। 2023 সালে জুলাই থেকে ফাড়াটা শুরু হয়েছে, এই ফাড়াটা থাকবে হচ্ছে 2026 পর্যন্ত। কারণ ওর যেটা দেখতে পাচ্ছি শনি এবং মঙ্গলের সরাসরি দৃষ্টি আছে, ভাগ্যস্থানে শনি অবস্থান করছে, এটা ভাগ্যের হানি ঘটায়, কিন্তু সক্ষেত্রে হওয়াতে অতখানি খারাপ ফল না হলেও সরাসরি মঙ্গলের সাথে দৃষ্টি বিনিময় করছে, ফলে একটা দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টে অঙ্গহানির সম্ভাবনা রয়েছে, ভাগ্যহানিরও সম্ভাবনা রয়েছে, যেমন চাকরিটা চলে গেল। এখন প্রশ্ন হচ্ছে তোমার ছেলের চাকরি কিভাবে হবে, তাই তো মা? চাকরি এখন দেখো যে অবস্থান থেকে যাচ্ছে, আমি যেটুকু বুঝতে পারি, তো এইখানে কিন্তু বর্তমান যে সময়টা যাচ্ছে, যে চন্দ্রের মহাদশা এবং শুক্রের অন্তর্দশা দিয়ে যাচ্ছে, এই অন্তর্দশায় কিন্তু চাকরির জায়গাটা খুব একটা ভালো নেই। একটু পরিশ্রম না করলে কিন্তু এখানে চাকরি হবে না। ও কিন্তু খাটনিটা কমিয়ে দিয়েছে আর উপরি ইনকামের জন্য চেষ্টা বেশি করছে, তাই না? করে তো? হ্যাঁ, শত্রু রয়েছে মা, গোপন শত্রু দ্বারা ক্ষতি করা হয়েছে। কারণ এখানে চন্দ্র এবং শুক্রের যে দশা অনুযায়ী, যে হরস্কোপ অনুযায়ী ও রয়েছিল, চাকরি যাওয়ার কথাটা নয়, হয়তো ঝামেলা ঝঞ্ঝাট থাকবে। বিয়ের সময়টা, বিয়ে ভালো পাত্রী পছন্দ না হতে পারে, এখন বিয়ের যোগ চলছে ওর, কিন্তু চাকরি যাওয়ার খুব একটা সিমটম আমি দেখতে পেলাম না হরস্কোপ অনুযায়ী। চাকরি চলে যাবে, এটা শত্রু দ্বারা ক্ষতি হলে হয় মা। এবং অষ্টম ভাবে যেহেতু রাহুচন্দ্র অবস্থান করছে, দ্বিতীয় ভাবে কেতু, ওই জন্য তন্ত্র ক্রিয়া করে যে কোনো কাজকে আটকানো রয়েছে। তুমি মেচেদা এসো, ছেলে কি সঙ্গে আসবে?
হ্যালো, ছেলে তো ওর ছেলে যদি সঙ্গে না আসে ছেলের ছবি নিয়ে আসতে হবে, কেমন? তুমি চলে এসো, আমি কাজ করে দিলে ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। জয় মাতা। আচ্ছা। দর্শক বন্ধু, আমি প্রত্যেককে সহযোগিতা করি, যেটা বলি এবং সেটা করি। যেটা টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে, সমাধানের পর কাজের মূল্য নেওয়া হয়। অতি অবশ্যই কাজের জন্য যে খরচটা হবে সেটা কিন্তু আমি আগে কোনোদিন নিই না। যারা চেম্বারে এসছেন তারাও জানেন, আর যারা আসেননি তারা এসে দেখতে পারেন। কারণ যেটা আমি বলি টিভিতে আর যেটা লেখা রয়েছে বড় বড় করে, সেটাই চেম্বারে বলি। আমার কাছে অন্য জ্যোতিষীর মতো এরকম একটা কথা বলে চেম্বারে গিয়ে এ পুজোর জন্য, ওই পুজোর জন্য, এর জন্য, তার জন্য এই খরচা হবে, এটা কোনোদিনই বলি না। আমি আগে মানুষের মঙ্গল করি, কারণ জ্যোতিষটা আমার পেশা, আমি পয়সা নিয়ে দেখি, আমার ফিজ আছে। কিন্তু তন্ত্রটা আমার কাছে সাধনা, সেই জন্য মানুষকে উপকারটা আগে করি। এখানে দেখতে পাচ্ছেন সৃষ্টি টিভির পর্দায় যে শ্যামাচরণ লাহিড়ির যে অনুষ্ঠান আপনাদের সামনে শুরু করেছিলাম, সেটাই কন্টিনিউ চলছিল, একটু ব্রেক হয়ে গেল। তো ঘটনা হলো গিয়ে, এই সাধকদের সম্বন্ধে যখন আপনাদেরকে এর আগে বামাচরণ চট্টোপাধ্যায় অর্থাৎ বামদেবের সম্বন্ধে সৃষ্টি টিভিতে প্রোগ্রাম করেছে, অন্য টিভিতে চৈলঙ্গ স্বামী নিয়েও প্রোগ্রাম হয়েছে, আমার রামকৃষ্ণদেবের বাণী নিয়ে প্রোগ্রাম হয়েছে। তো সাধকদের, এই ভারতবর্ষের সাধকের উপন্যাস পড়তে পড়তে এবং আপনাদেরকে টিভি অনুষ্ঠানে এটা শোনাতে শোনাতে, সেই সাধকদের গুণাবলীর কিছু অংশ যদি আমার মধ্যে প্রবেশ না করে, সেটা তো ঘটবে না, অবশ্যই সেটা ঘটবে। এবং তার 50% গুণও আমার মধ্যে যদি থেকে থাকে, সেই জন্য আমি মানুষদের আগে সহযোগিতা করি। প্রত্যেকটা মানুষ আমার কাছে এসে উপকৃত হচ্ছেন, একজনও বলতে পারবেন না যে আমার কাছে এসে প্রতারিত হয়েছেন বা আমি টাকা নিয়েছি কাজ করার জন্য কিন্তু কাজ হয়নি। একটা লোক বেরোবে না। তার কারণ, কিভাবে জানি মানুষকে উপকার দিতে হয়, একজন মানুষ উপকৃত কিভাবে হবেন সেটা জানতে হবে। সেটাই তন্ত্রের টেকনোলজি। মোবাইলের নেশা, মোবাইলের নেশা, দিন রাত মোবাইল ঘাটছে, চান করে না, কিভাবে ঠিক হবে? বলছে একটা সূচিবাহীগ্রস্ততা থাকে, অনেকের শরীরে জ্বালা জ্বালা করে, কে ছুট ফোটায়, কিভাবে ঠিক হবে? কিভাবে করা যায় এটাও আছে, কিভাবে ঠিক করা যায় সেটাও আছে। আগে কলার বন্ধুকে দেখে নি। জয় মাতারা। জয় মাতারা। কি বললে? জয় মাতারা। হ্যাঁ, জয় মাতারা। বলো মা, কে বলছো, কোথা থেকে বলছো? আমি কোচবিহার থেকে। কোচবিহার? Yes. হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছো? কোচবিহার। আচ্ছা, কি বলছো বলো, কি জানার আছে তোমার? হ্যাঁ, আমি আমার একটা মেয়ে সম্পর্কে জানবো। তোমার একটা মেয়ে? Yes. আচ্ছা, মানে তোমার কতগুলো মেয়ে? একটাই। ও, মানে তোমার একটা মেয়ে বললে সেই জন্য আমি বললাম যে অনেকগুলো মেয়ের মধ্যে একটা জানবে। আচ্ছা, তোমার নাম কি শুনি মা? অস্মিতা রায়। মেয়ের নাম কি? মুনমুন রায়। মুনমুন রায়। তোমার বয়স কত? 29। আচ্ছা, মেয়ের বয়স কত? 14। আচ্ছা, 14 বছর। বলো, জন্ম তারিখ বলো মেয়ের। 1-2-2010। 1 ফেব্রুয়ারি 2010। টাইমটা বলো, জন্ম সময়। রাত্রি 9:15। রাত্রি 9টা। জন্মস্থান কি কোচবিহার? হ্যাঁ হ্যাঁ। ঘুম থেকে ওঠা হয়তো আমার প্রোগ্রামটা দেখছো, তাই না? হ্যাঁ। দেখেছো, আমি কিরকম ধরে নিলাম তুমি কোচবিহারে আছো আর আমি কলকাতা স্টুডিওতে। কি করে বললাম যে ঘুম থেকে উঠে প্রোগ্রামটা দেখছো মা? আচ্ছা, এইবার বলি, তোমার মেয়ের শরীর কিরকম আছে আমাকে বলো, শুনি। ভালোই। ভালো আছে। প্রশ্ন করো। পড়াশোনা সম্পর্কে। হ্যাঁ, স্টাডি লাইফ। স্টাডি লাইফ, পড়াশোনা, এটাই তোমার প্রশ্ন, তাই তো? কিরকম হবে? কোন ক্লাস হলো মেয়ের? ক্লাস 8। হ্যাঁ, 8। 8 ক্লাসে পড়ে। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি মা, চতুর্থ পতি অবস্থান করছে বৃহস্পতি, সে অবস্থান করছে ওর লগ্ন সাপেক্ষে ষষ্ঠ ভাবে, এবং পঞ্চম পতি শনি লগ্নে বক্রী অবস্থায় রয়েছে, চতুর্থ ভাবে বুধ রাহু অবস্থান করছে, পঞ্চম ভাবে রবি কেতু, রবি আর শুক্র একটা দারিদ্র যোগের সম্ভাবনা। মঙ্গল গ্রহটি বক্রী হয়ে গিয়ে চন্দ্র সাপেক্ষে মাঙ্গলিক দোষ হলো। মেয়ের তো কেরিয়ার এবং স্টাডি লাইফ তো ভালো আছে, খারাপ তো কিছু নেই। চন্দ্রের মহাদশা রাহু 2023 থেকে 2025 সাল অব্দি খারাপ টাইম। আচ্ছা। এমনি হরস্কোপ অনুযায়ী কিন্তু পড়াশুনো আছে, জীবন কেরিয়ার তৈরি করার, কোন দিকে কেরিয়ার হবে বলছি না, এটা জানি,
কিন্তু আগে থেকে বলে দেওয়াটা এত তাড়াতাড়ি ঠিক না। তো কিভাবে পড়াশোনার জায়গাটা ভালো আছে, খারাপ কিছু নেই, লোয়ার এডুকেশন বলো আর হায়ার এডুকেশন বলো। তো ব্যাপার হলো গিয়ে বর্তমান যে সময়, সেই সময়টা খারাপ। আর এই সময়টা খারাপ, ক্লাস 7 এখন তো 8-এ পড়ে, তাহলে ক্লাস 7 যদি ধরে নিই, সেই হিসাব করে ক্লাস 6 থেকে 7, ক্লাস 7 থেকে কিন্তু ওর পড়াশোনার জায়গাটা কমতে আরম্ভ করেছে, তাই কি? 1 বছর হলো। হ্যাঁ 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 ঠিক। এইটা বর্তমান সময়টা খারাপ যাচ্ছে, এইটা আরো 1 বছর থাকবে মা, এটা একটু প্রতিকারের দরকার আছে, তাহলে ঠিক হয়ে যাবে। ওর হরোস্কোপ ভালো, কিন্তু বর্তমান যে 3-4 বছরের সময়টা, এই সময়টা খারাপ, যেটা গত বছর থেকে শুরু হয়েছে। এবং এই সময় ওর ভিতটা শক্ত করার সময় পড়াশোনা নিয়ে, তো সেই জায়গাটা যদি কেরিয়ার বিল্ড আপ না করতে পারে, তাহলে কিন্তু এই জায়গাটাই সমস্যা হবে। এই সময়টা যদি খারাপ হয়ে যায়, তাহলে মিডিয়া কার্ড স্টুডেন্ট হয়ে সারা জীবন থাকতে হবে। ওকে ইংলিশ মিডিয়ামে পড়ে? না না, বেঙ্গলি মিডিয়াম, ঠিক আছে। ইংলিশ মিডিয়ামে পড়লে আরো জীবনে সাইন বেশি করতো, কারণ ওর হরোস্কোপটা খুব ভালো ছিল মা। এই জায়গাটা প্রতিকার করলে ঠিক হয়ে যাবে। হরোস্কোপ খুব ভালো মেয়ের, কিন্তু বর্তমান সময়টা খুব খারাপ। এবং বাড়িতে না ঘুমিয়ে, আমি তো কোচবিহারে বসি না, তুমি কোনো ভালো একজন জ্যোতিষীর সাথে পরামর্শ করো, কেমন? জয় মাতা। দর্শক বন্ধু, প্রত্যেককে গাইড দেওয়ার উদ্দেশ্য আমার, কারণ আমি টিভি অনুষ্ঠান করি, প্রত্যেককে সহযোগিতা করি। যারা আমার কাছে টিভিতে ফোন করছেন, আমি একদম ফ্রি কনসালটেন্সি দিই এবং কিভাবে গাইড করার কথা বলে দিই, কিন্তু বিনা পয়সায় সাজেশন তো অনেকে নেয়, অনেকে নেয় না। যার জন্য আমি চেম্বারে যখন দায়িত্ব নিই, তখন আর বিনা পয়সার সাজেশন দিই না, কারণ পয়সা ছাড়া কোনো জিনিসের লোকের সাজেশনটা মাথায় ঠিক লাগে না। যেই পয়সা দিয়ে বুদ্ধি নিতে আসে, তখন সেটা গ্রহণ করবে, আর পয়সা ছাড়া বুদ্ধি দিলে সেটা কেউ গ্রহণ করতে চায় না। এটা বাস্তবিক সমস্ত মানুষের, এটা জগতের নিয়ম। তো এই যে টেকনোলজি, তন্ত্রশাস্ত্রে লাল ড্রেস পরে হোম করলাম বসে, নিজের বাড়ি হোক, তারাপীঠে হোক, যে কোনো জায়গায় হোক, সবাই কিন্তু তান্ত্রিক হোম করেন না, আমার এগুলো দেখা আছে। সিঁদুর আলতা মিশিয়ে বড় বড় দাগ টেনে দিয়ে মাথায় তাদেরকে এ করলাম তা করলাম, এইগুলো করলে মালা পরিয়ে এই দোষ ওই দোষ কাটানো করে গ্যালারি শো করলে গ্যালারি শো হবে, কিন্তু তার সমস্যাটা মিটবে না। সেই সমস্যা মেটানোর জন্য সিস্টেমটা আলাদা আছে। সেই সিস্টেমটা কিভাবে মেটাতে হয়, তার আগে আমি একটু কলার বন্ধুকে দেখি। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আমার ছেলে সম্বন্ধে জানবো। আচ্ছা, কোথা থেকে বলছেন আর নামটা বলুন মা? কাজল রায়, মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ থেকে কাজল। ছেলের নাম কি? দোলন রায়। দোলন ছেলের নাম? হ্যাঁ, দোলন রায়। আচ্ছা, এবার জন্ম তারিখ বলো। 8/7/1996। 8 জুলাই 1996। তাহলে 4 বছর 24, 28 বছর বয়স। হ্যাঁ। টাইমটা বলো মা। দুপুর 3টে। জন্মস্থান কি মুর্শিদাবাদ জেলা? হ্যাঁ, মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জ। আচ্ছা, আমার অনুষ্ঠান দেখো টিভিতে? হ্যাঁ দেখি। দেখো, বাহ, কিরকম লাগে অনুষ্ঠান? হ্যাঁ, ভালো লাগে। সোমবার জন্মবার। অনুষ্ঠান ভালো লাগে, এই প্রথম লাইনে পেলে? হ্যাঁ। আচ্ছা, সোমবার জন্মবার, তাই তো? হ্যাঁ। আচ্ছা, বলো ছেলের কি জানবে? এই বিয়ের সম্বন্ধে। বিয়ের সম্বন্ধে। এখন বর্তমানে 28 বছর বয়স। হ্যাঁ। ওর হচ্ছে বৃশ্চিক লগ্ন, মেষ রাশি, মাথা গরম, অল্পেতে ঠান্ডা লাগে, রাত জাগার প্রবণতা রয়েছে, তাই তো? হ্যাঁ। হ্যাঁটা কি আন্দাজে বললে না স্পষ্ট স্যাঙ্গুইন হয়ে, মানে সঠিক হয়ে হ্যাঁ বললে, কোনটা? না না, ওরা এই গেম খেলবে, এসব করবে। তাহলে তুমি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থেকে বলছো, আর আমি কলকাতা স্টুডিওতে বসে রয়েছি, তাই তো? হ্যাঁ, তাই তো। মধ্য কলকাতা স্টুডিওতে রয়েছি। সুতরাং কি করে বললাম না এই ঘটনাটা, ছেলের হরোস্কোপ দেখে এত কিছু? হ্যাঁ, ওর একটা মাঙ্গলিক দোষ রয়েছে, বউ কিন্তু সুন্দরী হওয়ার সম্ভাবনা, মাথা গরম থাকতে পারে ওর হরোস্কোপ অনুযায়ী, যেটা দেখতে পাচ্ছি। কিন্তু মাঙ্গলিক দোষের জন্য কিন্তু বিয়ে হয়েও বিয়েটা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিয়ের দেখাশোনা করছো? বিয়ের খোঁজ খবর তো করছি, তা এখনো পাচ্ছি না। 2024 সাল অব্দি বিয়ের ভালো যোগ আছে, এই 2024 সাল, ঠিক আছে?
তারপর 25 সালে একটু ডিস্টারবেন্স আছে, আবার 26 সালেও কিন্তু একটু ডিস্টারবেন্স আছে, তবে ওভারঅল মোটামুটি ঠিক আছে। বিয়ের জায়গাটা যদি কতদিন ধরে চেষ্টা করছো? এই করছি এই 11 বছর ধরে। 1 বছর হয়ে গেছে? হ্যাঁ। তাহলে মা 1 বছর ধরে বিয়ের চেষ্টা করছো, এর হরোস্কোপ অনুযায়ী একটাই সমস্যা, ছেলের যেখানে দেখতে পাচ্ছি শনি এবং কেতু একত্রিত ভাবে লগ্ন সাপেক্ষে পঞ্চম ভাবে অবস্থান করছে এবং চন্দ্র সাপেক্ষে দ্বাদশ ভাবে অবস্থান করছে। সেই গণ থেকে ফলনা করা যায় যে ছেলের ওপর তন্ত্রবিদ্যা কেউ অ্যাপ্লাই করে বিয়েটা আটকে রেখেছে। এটা 100% কারণ তোমার ছেলের মাঙ্গলিক দোষ থাকলেও বিয়ের কিন্তু একটা যোগাযোগ হবে, বিয়ের জীবনটা সুখকর হবে না, এটা ঠিক কথা। এই মাঙ্গলিক দোষটা সমস্যা করবে, কিন্তু আর কিন্তু বিবাহ নিয়ে সমস্যা দেখতে পাচ্ছি এবং বিবাহের যোগ চলছে। সেই অবস্থাতে তুমি যখন বলছো যে 1 বছর ধরে কোনো সম্বন্ধ ভালোভাবে সেটেল হচ্ছে না, এই পঞ্চম ভাবে শনি কেতু অবস্থান এবং রাশি সাপেক্ষে দ্বাদশ ভাবে থাকাতে একটা উদ্বেগ তৈরি হয়। তো হরোস্কোপে কারোর যদি এইরকম ভাবে সিচুয়েশনে উদ্বেগ স্থানে চন্দ্র কেতু বা শনি কেতু বা শনি চন্দ্র একত্রিত ভাবে অবস্থান করে, তাহলে এটুকু বলা যায় কারোর বিরুদ্ধে তন্ত্রক্রিয়া করলে ভালো করলে খুব তাড়াতাড়ি লাগবে, আবার খারাপ করলেও তাড়াতাড়ি লাগবে। এর তো মা প্রতিকারের দরকার। এর জন্য তোমাকে তারাপীঠে আসতে হবে, বা তোমাদের বহরমপুর মানে মুর্শিদাবাদ জেলায় কোনো ভালো জ্যোতিষকে একবার দেখি নাও। এটা শত্রুতা দ্বারা ক্ষতি করা, যে গুপ্ত শত্রু দ্বারা ক্ষতিটা কাটালেই ঠিক হয়ে যাবে। ছেলের এখন ভালো বিয়ের যোগ, এই যোগটাকে নষ্ট করো না। এইটুকু কাটালেই ছেলের কিন্তু এই 2024-এ বিয়ে দেখাশোনা পাকা হয়ে যাবে। আর দেরি করাটা ঠিক হবে না মা, কারণ 25 সালটা ভালো নয়, আবার 26 সালে একটা যোগ তৈরি হবে। সুতরাং খারাপ সময় খারাপ পাত্রী পাওয়া যায়, আর ভালো সময় ভালো পাত্রী। এবার ভালো সময় যখনই পাচ্ছ না, সেই যেটা ক্ষতিকর আছে সেটা কাটিয়ে দিলেই ভালো সময়টা ভালো হয়ে যাবে, তাই না? এটা বিয়ে মানে সারা জীবনের ব্যাপার তো। এবং এই জায়গাটা ছেলে যদি এবং তুমি যদি সন্তুষ্ট না হও, তাহলে বিবাহিত জীবনটা ঠিক হবে না, সাংসারিক অশান্তি শুরু হবে। বলছি এই ক্ষতিটা কি আমাদের নিজেদের মধ্যে নাকি বাইরে? এত কিছু টিভিতে বলা তো নিয়ম নেই। আচ্ছা ঠিক আছে। টিভি স্টুডিওতে এত কথা বলা যায় না মা, কিছু অব্লিগেশন থাকে আমার। কেমন? জয় মা। এই যে তন্ত্র ক্রিয়া দ্বারা কিভাবে ক্ষতি করা যায়, তাহলে একটা ব্যক্তির নাম করে একটা পুতুল তৈরি করতে হবে। সেই ব্যক্তি যার ক্ষতি করব, অর্থাৎ আমার ভক্তের শত্রু, সেই যদি মেল হয় মানে ছেলে হয়, তাহলে পুরুষ পুতুল তৈরি করতে হবে, আর যদি মেয়ে হয় তাহলে নারী পুতুল তৈরি করতে হবে। সেই পুতুলে বারযুক্ত দিনে কোন বারে কোন ক্রিয়া হবে সেই অনুযায়ী তাকে কাপড় পরাতে হয়। ছেলে হলে ধুতি, মেয়ে হলে কাপড়। সেই অ্যাকশন বাউন্ডারি অনুযায়ী তার উপর ছুঁচ ফুটিয়ে ক্রিয়া করতে হয়, এবং পুতুলের ক্রিয়া আছে, আগে ক্রিয়াটা করে নিতে হবে, তারপর ছুঁচ ফুটিয়ে ক্রিয়াটা করতে হবে, তবে গিয়ে তো সে ঘায়েল হবে। আবার কেউ যদি আমার ভক্তের এই কাজটা করে, তাহলে ভক্তকে মুক্তি দেওয়ার জন্য আমি যে কাজগুলো করি তারাপীঠ শ্মশানে, সেই ভক্তরা টিভির অনুষ্ঠান দেখে তারা এসে উপকৃত হয়েছেন। অবশ্যই চেষ্টা করব তাদের কিছু বাইট আপনাদের সামনে তুলে ধরা। কেউ যদি এইরকম কিছু কাজ করে, তার থেকে কোন মন্ত্রে কি ক্রিয়া করলে সেই পুতুলের প্রাণবায়ুটা ওইখান থেকে তুলে নেওয়া সম্ভব, যে তান্ত্রিকের কাছে সেই পুতুলের প্রাণবায়ু রয়েছে, যে আমার ভক্তকে নষ্ট করে দিচ্ছে। দর্শক বন্ধু, তন্ত্রের টেকনোলজি, তন্ত্রের ক্রিয়া জানতে হবে। কোনো মানুষের শরীর থেকে ঊর্জা শক্তিকে তুলে নেওয়ার ক্ষমতা কি বলা হয়? হঠযোগ, যেটা সাধকরা করে থাকেন, সেই যোগ ক্রিয়া আমি জানি। এই ক্রিয়া জানতে হবে, তবেই হবে পূর্ণ সাধনা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কন্ট্রোল রুম থেকে বলছে সময় শেষ। আবার আসবো আগামী দিন। বাকি যে শ্যামাচরণ লাহিড়ী নিয়ে যে অনুষ্ঠান আপনাদের সামনে করছিলাম, সেগুলোকেই এগিয়ে নিয়ে যাবো অনুষ্ঠানগুলো। আজকের মতো বিদায় নিচ্ছি। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।